খোদ সরকারি প্রতিষ্ঠানই যখন জলাধার ভরাট করে কিংবা পানি প্রবাহের নালা সংকুচিত করে, তখন নগরবাসীর জন্য জলাবদ্ধতা নিয়তি হয়ে দাঁড়ায়। রাজধানীর তীব্র জলাবদ্ধতার পেছনে রাজধানীর 2 সিটি কর্পোরেশনও আঙুল তুলছে সরকারি কিছু প্রতিষ্ঠানের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, ড্যাপ না মানার অর্থ হলো রাষ্ট্রকে বুড়ো আঙুল দেখানো। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাতে শুক্রবার ডুবে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। সীমাহীন ভোগান্তিতে পড়েন নাগরিকরা। 3 দিনেও পানি নামেনি অনেক এলাকা থেকে। এর কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, শুক্রবার পানি প্রবাহের লাইনগুলো পরিষ্কার করতে গিয়ে টন কে টন পলিথিন, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করতে হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। এ তো গেল নাগরিকদের দায়ের কথা, কিন্তু সরকারি প্রতিষ্ঠান যখন পানি প্রবাহের পথে বাধা সৃষ্টি করে, তখন দায় নেবে কে? দক্ষিণ সিটি এলাকার পান্থপথ, কাঁঠালবাগান সহ আশপাশের পানি নামার নালাটির প্রস্থ 50 ফুটের মতো, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে গিয়ে নালাটির 3/4 ভরাট করে ফেলা হয়েছে। ফলে এসব এলাকার পানি নেমেছে খুবই ধীর গতিতে। নিউ মার্কেটের আশপাশের এলাকার পানি নামার পথেও একাধিক বাধার কথা বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফলে সেটিও কিন্তু আমাদের জন্য পানি নিষ্কাশনের জন্য একটি প্রতিবন্ধকতা হিসেবে কিন্তু কাজ করে। কল্যাণপুর ও আশপাশের এলাকার বৃষ্টির পানি জমার অন্যতম স্থান এই জলাধারটি, কিন্তু উত্তর সিটির হাজারো আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে জলাধারটির একটি অংশ ভরাট করে ফেলেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এখন সেখানে চলছে প্রতিষ্ঠানটির ল্যাব ভবন নির্মাণের কাজ। পানি তাহলে যাবে কোথায়? করে পানিটা আসলে যদি আমরা রিটেন করতে না পারি, এই পুকুরগুলো, জলাধারগুলো যে ভরে যাচ্ছে, এগুলো যদি আসলে সেভ না করা যায়, তাহলে পানির এই জিনিসটা থেকে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোই যখন দায়িত্বহীন আচরণ করে, তখন শুধু নাগরিকদের দায় দিয়ে পার পাওয়া যায় না। তো ডিটেল এরিয়া প্ল্যান যখন তৈরি করা হয়, এই প্ল্যানটাতে সকল ধরনের স্টেক হোল্ডাররা কিন্তু ইনভলভ ছিল। সরকারি প্রতিষ্ঠান, একটি সরকারি প্রতিষ্ঠানের দলিল যখন অন্য সরকারি প্রতিষ্ঠান না মানে, তখন এটাকে আমি বলবো যে এটা একটা গভর্নেন্সের দুর্বলতা, অর্থাৎ রাষ্ট্রীয় একটা সিদ্ধান্তকে, রাষ্ট্রীয় একটা পরিকল্পনাকে ব্যত্যয় করেছে। সিটি কর্পোরেশন বলছে, শুধু খাল আর জলাধারগুলো দখলমুক্ত করা গেলেই রাজধানীর জলাবদ্ধতা 90% কমানো সম্ভব। দখল আর দূষণে রাজধানীর খালগুলো মৃতপ্রায়। এখন গলা টিপে হত্যা করা হচ্ছে রাজধানীর জলাধারগুলোকেও, যে কাজে নেতৃত্ব দিচ্ছে খোদ কিছু সরকারি প্রতিষ্ঠান। তাই রাজধানীর জলাবদ্ধতার সংকট সহসায় যে কাটছে না, তা সহজেই অনুমেয়। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন স্থপতি ইকবাল হাবিব। ইকবাল হাবিব, আপনাকে স্বাগত। আপনারা তো অনেক আন্দোলন করেছেন বিজিএমএ ভবন নিয়ে, একেবারে হাতের ঝিল দখল করে অনেক কিছু শেষ পর্যন্ত ভেঙেও ফেলা হলো। সেই জায়গাটা এখন কি? সেটা এবার আন্দোলন করবে কে? প্রথমে আপনাকে বুঝে নিতে হবে যে আমরা আলোচনা করছিলাম জলাবদ্ধতা নিয়ে। আমরা অনেক বছর আন্দোলন করে জলাবদ্ধতার এই নিরসনের দায়িত্ব ওয়াসা থেকে অর্পণ করা হলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কি এই বিষয়ে দক্ষ জনবল আছে? কখনো ছিল না। তাদের সরকার উচিত ছিল এই দক্ষ জনবল তাদেরকে যোগান দেওয়া, এবং এবার দায়িত্ব দেওয়ার পাশাপাশি সরকারের উচিত ছিল সিটি কর্পোরেশন গুলোকে এই লোকবলের পাশাপাশি বাজেটও দেওয়া। আগের যে বাজেট মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, তা দিয়ে নিশ্চিতভাবে ড্রেনেজের মতো একটা বিরাট কাজ কর্মযোগ্য সম্পাদন করা যায় না। সেই জায়গাটা গুরুত্বের সঙ্গে দেখা দরকার। 1, 2, অবশ্যই ড্যাপ হওয়ার পর যে সমস্ত নকশা, যে সমস্ত জিনিসগুলো আনটাচেবল অথবা রিটেনিং এরিয়া হিসেবে গণ্য করা হচ্ছে, সেখানে যে কোনো সংস্থার কার্যক্রমকে বাধা দেওয়া উচিত এবং সমন্বিত সবার মাধ্যমে তার একটা সুরাহা করা দরকার। ধরেন যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতির ঝিল দিয়ে যাচ্ছে, এটি সরকারের কোনো না কোনো মহলের সিদ্ধান্ত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরো বিষয়টাকে পরিবেশ আন্দোলনকারীরা এবং আমিও প্রচন্ডভাবে আমরা এটাকে অগ্রহণযোগ্য মনে করেছি, কারণ এটি মাত্র 8% প্রাইভেট গাড়ির জন্য। কিন্তু যখন সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু সরকার সমন্বিত সবার মাধ্যমে তার অন্তর্ঘাতগুলো, যে পারস্পরিক যে অভিঘাতগুলি তৈরি হয়, সেগুলি কিভাবে নিরসন করতে হয়, তার একটা ঐক্যমত্যে আসে। এই প্রকল্পেতেও এরকম একটা ঐক্যমত্যের মধ্যে আসার কারণে
হাতির ঝিলের কনসালটেন্ট হিসেবে আমাদেরকেও নিয়োগ করা হয় যে যদি এখান দিয়ে যায় তাহলে হাতির ঝিল সুরক্ষায় কি করা যায় সেটা যেন আমরা করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে উপস্থাপনা করার পর হাতির ঝিলে কতগুলো পিলার যাচ্ছে সেগুলোকে কিভাবে আরো ঠেকিয়ে সরিয়ে দক্ষিণে নেওয়া যায়, এবং হাতির ঝিলের মধ্যে যে একটা বড় ড্রেনেজ আছে যেটা মাটির তলায় দেখা যায় না, সেগুলোকে ডিস্টার্ব না করে এই পুরো কার্যক্রমগুলি করা যায়, সেগুলো একটা ঐক্যমত্য হয়েছে, সেই অনুযায়ী তারা কাজ করছে। এবং এগুলি মাটিটা সরিয়ে গেলে আমাদের ওই কার্যক্রম অনুযায়ী হাতিঝিলকে আবার পুনর্বাসনের জন্য অর্থ বরাদ্দের জন্য বাধ্য করা হয়েছে। এই মুহূর্তে আপনার সাংবাদিক বন্ধু যা বললেন সেখানে একটু বলে রাখি, মূলত পান্থপথকে বক্স কালভার্ট করার কারণে এই বিরাট একটা জলজট তৈরি হচ্ছে, কারণ এই বক্স কালভার্টের মধ্যে যে কি পরিমাণ আবর্জনা পড়ে আছে এবং ওর কার্যকারী যে কতটাই ক্ষুদ্র বা ক্ষুণ্ণ সেটা বলাই বাহুল্য। এছাড়াও পান্থকুঞ্জে এই বক্স কালভার্ট সহ আরো 3টা ড্রেনেজ কাঁঠালবাগান থেকে এসে এখানে জমা হয়েছে। এখানে স্ক্রিনিং হয়, অর্থাৎ চায়না থেকে একটা বুয়েটের পরামর্শে একটা প্রকল্প ওখানে করা হয়েছে পান্থকুঞ্জ এবং তার উল্টো পাশে হাতির ঝিলের মুখে সোনারগাঁর পেছনে। এইখানে স্ক্রিনিং হওয়ার এই ময়লাগুলি উঠিয়ে এই পানিটাকে ওই নড়াইল খালের যে হাতির ঝিল অংশ তার মধ্যে ফেলে দেওয়া হয়। অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই অঞ্চলে কোনো পার্টিকুলার ড্রেনের সংকুচিত হওয়ার কোনো সুযোগ এই প্রকল্প করছে না, কারণ ওই পানিটা বেরিয়ে সোনারগাঁর পেছনের ওই জলাধারে পড়ে, তারপরে রেল লাইনের তলায় খুব ন্যারো একটা চ্যানেলের মধ্যে দিয়ে পানিটা বেরোয় যায়, তারপরে আবার মগবাজার রাস্তার তলা দিয়ে আরেকটা চ্যানেলের মধ্যে দিয়ে পানিটা বেরোয়। এটাকে যদি করে আমরা হাতির ঝিলে যেরকম করেছি এটা যদি ব্রিজের মতো করে দেওয়া যেত তাহলে তো একটা সমাধান হতে পারত। এই মুহূর্তে এটির কারণে এখানে জলজট হচ্ছে, এটা সত্য কথা না। সত্য কথাটা শোনেন, কলা বাগান কাঁঠাল বাগানের এই পুরো অঞ্চল হাতির ঝিলের পানির লেভেল থেকে প্রায় 5 ফিট নিচে। ওই 5 ফিট নিচের পানি পাম্প না করে বের করা যায় না, ফলে এখানে একটা পাম্প স্টেশনের কার্যক্রম রয়েছে। সেটাই যদি গাফিলতি থাকে, যদি আমরা পলিথিনকে ব্যান করার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পর অবারিত ভাবে পলিথিন ব্যবহার করে এগুলো জটাদার বানিয়ে ফেলি, রেল বন্ধ করে ফেলি, যদি এই রিটেনশন এলাকাগুলি কৃষি অধিদপ্তর বা অন্য কেউ যাচার মতো করে দখল করে, যদি টোটাল একটা মাস্টার প্ল্যান ছাড়া সিটি কর্পোরেশন খামচাখামচি করে বিভিন্ন রকম খাল পরিষ্কারের মাধ্যমে এই সমাধান খুঁজতে চেষ্টা করে, তবে অবশ্যই আমার সমাধানে পৌঁছতে পারবো না। মনে রাখা দরকার ওয়াসার তবু একটা মাস্টার প্ল্যান ছিল, এই দুই সিটি এখন পর্যন্ত ড্রেনেজের কোনো মাস্টার প্ল্যান নাই। একটি সম্পূর্ণ মাস্টার প্ল্যান দিয়ে ব্লু নেটওয়ার্ক, অর্থাৎ এই পুরো বিষয়টার একটা নেটওয়ার্ক রয়েছে সেটাকে পুনরুদ্ধার করে নদী পর্যন্ত কানেকশন করা এবং মাঝখানে স্থিতি ধরে রাখার জন্য বাড়ি বা ধারণ অঞ্চল সংরক্ষণ করাই একমাত্র সমাধানের পথ। সেটি না করে অন্য কোনো উপায় নেই। জি, একদম পরিষ্কার। স্থপতি ইকবাল হোক, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।